আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সত্যি আপনি এসেছেন? না, আমার ভূত এসেছে। এই নিন আপনার চা। চায়ের কাপ বাড়িয়ে দিতে দিতে বলল, মুখ দেখে মনে হয় না দুপুরে খেয়েছেন। আপনি ঠিক আছেন তো? নবনী আসলে এসেছে সন্ধি প্রস্তাব নিয়ে। রায়ানের মায়ের ব্যাপারে কৌতূহল হলেও জিজ্ঞেস করে ব্যথা জাগিয়ে তুলতে চায় না। কোনো এক সময় না হয় রায়ান নিজে থেকেই বলবে, তবে যে ঠোকাঠুকিও জেনে বুঝে শুরু করেছিল তার ইতি ঘটানোর প্রয়োজন বোধ করলো দ্রুতই। কিন্তু সবকিছু তো আর ওর ছকে চলবে না, অপর পক্ষেরও সমান ইচ্ছে থাকতে হবে। বাহ, কি সৌভাগ্য আমার! আপনি আমার জন্য চা নিয়ে এসেছেন নিজের হাতে, আবার আমার খোঁজ খবরও নিচ্ছেন। একসাথে এতগুলো সারপ্রাইজ নেওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে আমার পক্ষে। ক্যাটকেটিয়ে হেসে কথাগুলো বলল রায়ান। আবার কি কথা শোনাবেন বলুন তো? নতুন ইস্যুটা কি হবে একটু জানিয়ে দেবেন প্লিজ। আমিও একটু প্রিপেয়ার্ড হয়েই না হয় মাঠে নামতাম। বারবার হেরে যেতে কার ভালো লাগে বলুন তো? দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল রায়ান। ওর স্নায়ু ঠিক কাজ করছে না, নয়তো নবনীর গলার আন্তরিকতা এবং বন্ধুত্বের আহ্বান ধরতে পারত। কিন্তু ৩০-৩৫ ঘন্টার ঘুমহীনতা আর সারাদিনের ঘটনা প্রবাহে ও পুরোপুরি বিপর্যস্ত। এতদিন থেকে জমানো ক্ষোভ একসাথে উগরে দিল। আর নবনী রায়ানের এমন কথায় একেবারে হকচকিয়ে গেছে। এই ছেলে তো এমন না। ওর মনে হলো এখানে আসাই ভুল হয়েছে। এরকম তেদরের সাথে যেমন আচরণ করে এসেছে সেই ঠিকঠাক ছিল। যেচে পড়ে কেন যে আসতে গেল ভাবতেই রাগে ফুঁসে উঠছে ভেতরটা। আপনার চাটা নিন। এটা সারাদিন ধরে বইতে পারবো না আমি। আপনি আমার বাবার গেস্ট, সারাদিন ছিলেন না, আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে এটা, তাই এসেছিলাম। কি হলো ধরুন। অত্যন্ত চড়া গলায় কথাগুলো বলে রায়ানের হাত থেকে কাপটা ধরিয়ে দিয়ে হনহনিয়ে চলে গেল। রায়ানের নিজের ওপরে ভীষণ রাগ হলো। এসব বলার কোনো মানে হয়? এসব কিছুই আর ভালো লাগছে না ওর। সব কিছুই অসহ্য, অসহনীয় লাগছে। চায়ের কাপ টেবিলে রেখে শুয়ে পড়ল। ঘণ্টাখানেক পরে বুঝতে পারল গা কাঁপিয়ে জ্বর এসেছে। চারপাশের সব ঝাপসা আর অস্পষ্ট লাগছে। মাথা চেপে চেপে আসছে দুপাশ থেকে। রাতে খাবার টেবিলে আফজাল সাহেব আর নবনী অপেক্ষা করছিল রায়ানের জন্য। চামেলি ডাকতে গেছে ওকে, কিন্তু চামেলি বাইরে থেকে কয়েকবার ডেকেও ভেতর থেকে কোনো সাড়া পেল না। দরজা মৃদু ধাক্কা দিতেই খুলে গেল, ভেজানো ছিল শুধু। উকি ঝুঁকি মেরে ভেতরে ঢুকতেই গেল চোখ বিছানার দিকে, অবিন্যস্তভাবে শুয়ে থাকা রায়ানের দিকে। ওর যন্ত্রণাক্লিষ্ট মুখ দেখে প্রায় আটকে উঠে হন্তদন্ত হয়ে ছুটে এলো ওদের কাছে। আফাগো, ভাইজান জানি কেমন করতেছে, তাড়াতাড়ি চলেন। নবনী আর আফজাল সাহেব ছুট লাগালেন সেদিকে। গুটিসুটি মেরে শুয়ে আছে প্রায় অচেতন রায়ান। কিছুক্ষণ পর পর অস্ফুট কাতর ধ্বনিটাই কেবল জানান দিচ্ছে প্রাণের। কপালে হাত রেখে উত্তাপটা টের পেল নবনী। চামেলি, থার্মোমিটারটা নিয়ে আয় তো। ঔষধের ঝুড়িতেই মনে হয় রেখেছিলাম। থার্মোমিটারে চোখ রেখে ভীষণ চিন্তিত হয়ে গেল নবনী। পারদ তখন ১০৩-এর মাত্রা ছাড়িয়েছে। আফজাল সাহেব পড়ে গেলেন মহা টেনশনে। ঘড়ির কাঁটা ১০টা পেরিয়েছে। ছেলেটাকে জরুরি ভিত্তিতে ডাক্তার দেখানো উচিত। তিনি গায়ের জামাটা বদলে বেরিয়ে গেলেন। একটা কম্বল গায়ে চাপিয়ে দিল নবনী। চামেলি বালতিতে পানি এনে দিল। আপাতত মাথায় পানি দিয়ে কিছু খাইয়ে দিয়ে যদি ওষুধটা খাওয়ানো যায় সেই চেষ্টাই করতে হবে। নিবিষ্ট মনে রায়ানের মাথায় পানি ঢালতে লাগলো নবনী। হয়তো একটু বেশি রূঢ় আচরণ করেছে ও ছেলেটার সাথে। এতটা রূঢ়তা সত্যিই প্রাপ্য ছিল না। মাঝে মাঝে কি যে হয় ওর। বাবা বিয়ে করেন সবসময়। এই সময় নিজের বন্ধু ছেলেকে বাসায় থাকতে দেওয়া, দুয়ে দুয়ে চার মিলিয়ে ভেবে নিয়েছিল ওকে গলায় ঝুলিয়ে দিতেই বুঝি বাবার এই বন্দোবস্ত। বাবার মনে একেবারে কিছুই যে নেই এটা বিশ্বাস করে না ও। তবুও এমন আচরণে নিজের কাছে ছোট হয়ে যাচ্ছে বারবার। কেমন দংশিত হচ্ছে বিবেকবোধ। আর বাবার অভিসন্ধি থাকলেও রায়ান হয়তো সেসবের কিছুই জানে না। তেমন হলে তো অবশ্যই নবনীকে ইমপ্রেস করার ধান্দা করত। তেমন কিছু কখনোই দেখেনি ও। রুমো ঘুমন্ত তামিমের গায়ের ওপরে একটা হাত রেখে অন্য হাতে চুলগুলো নাড়িয়ে দিচ্ছিল। মায়ের জীবনে বয়ে যাওয়া ঝড়ের বিন্দুমাত্র বোঝার বয়স হয়নি এখনো। রুমোর মাথায় আকাশ সমান চিন্তা, অনিশ্চিত ভবিষ্যৎ চিন্তা করে শিউরে উঠছে বারবার। নাইম ওই বাসাতেই আছে। সাফায়েত গা বাঁচিয়ে চললেও নাইমটা কেন যেন বাবাকেই বেশি পছন্দ করে। ভাইয়েরা আজ যেভাবে বলল, সবসময় খামখেয়ালি করে চলবি, বিয়ের সময় তো আমাদের কথা শুনলি না।
তাহলে এখন এসব ছিচকাদুনে প্যান প্যান আমাদের কাছে করছিস কেন? আর মা যে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেছে এটা তো মুখ দেখলেই বোঝা যায়। সাফায়েত কয়েকবার অবশ্য কল করেছিল, ধরবে না করেও 5 বারের সময় ধরে বসলো। আর ধরতেই বুঝতে পারলো এমন লোকের কাছ থেকে কোনো প্রত্যাশা রাখাটা চরম ভুল। তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছো রুমু। তুমি যদি মনে করে থাকো আমি তোমার হাত পা ধরে নিয়ে আসবো, তবে ভুল করছো। ভালোই কালকের মধ্যে বাসায় চলে আসবা। যদি না আসো আর কোনোদিনও আসার দরকার নাই। নিজের কথা হড়বড় করে বলে লাইন কেটে দিয়েছিল। রুমু কিছু বলার সুযোগই পায়নি। লোকটা সবসময় এমন, কেবল নিজের ভালো মন্দ ওর ঘাড়ে চাপিয়ে গেছে। ওর কিসে ভালো কিসে মন্দ সেসবের দিকে ফিরেও তাকায়নি। অথচ বিয়ের আগে কি মিষ্টি মধুর রসালো কথা শুনিয়েছে। বিয়ের পরেও তো ভালোই ছিল, অন্তত প্রথম বছরে। পরে কি সাফায়েত ওকে একটা বস্তু হিসেবেই ধরে নিয়েছিল? পাওয়ার আগে যে তীব্র আকর্ষণ ছিল, পাওয়া হয়ে গেছে বলেই হয়তো এত অনীহা। বাচ্চারা যেমন খেলনার বায়না করে, নাছোড়বান্দা হয়ে যায়, কিনে দেবার পর কয়েকদিন সেটাকে কি ভীষণ যত্নে আগলে রাখে, কাজ ছাড়া করতে চায় না এক মুহূর্তের জন্য, কিন্তু 2 দিন পরে ফেলে রাখে একেবারে অবহেলায়, বড্ড অযত্নে। হয়তো আর ফিরেও তাকায় না এক সময়ের আরাধ্য খেলনার দিকে। ও কি এতটাই সহজলভ্য, নাকি মেনে আর মানিয়ে চলতে চলতে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে খেলো করে ফেলেছে নিজেকে? সাফায়েতের এই স্পর্ধায় ওই কি প্রচ্ছন্ন ইন্ধন জুগিয়ে গেছে? হিসেবের খাতায় এতটা গরমিল হয় কারো? দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক বেয়ে। আজ নিজের পায়ের নিচে দাঁড়াবার মতো শক্ত মাটি নেই বলে কি যে আক্ষেপ জন্মালো, তবুও বিদ্রোহ করে বসলো সমস্ত সত্তা। চোখ বেরিয়ে গড়িয়ে পড়া পানি মুছে প্রতিজ্ঞা করলো নিজেকে আর কিছুতেই অপমানিত হতে দেবে না, কোনোভাবেই না। রাত প্রায় 1:30। চামেলি ঘুমে ঢুলছিল বলে ওকে গিয়ে ঘুমিয়ে পড়তে বলেছে নবনী। রায়ানকে কোনো রকম খাইয়ে ওষুধ দিয়ে দেয়া হয়েছে। আফজাল সাহেব বিছানার একটা কোণায় বসে আছেন, অবয়বে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। আর নবনী একটা চেয়ার পেতে বিছানার পাশেই বসে আছে। বাবা, এত রাত জাগাটা তোমার শরীরের জন্য ভালো না, তুমি গিয়ে ঘুমাও। আমি তো জেগেই থাকি, একটু পরপর এসে দেখে যাব আমি। মারে, সন্তানের অসুখ বিসুখ করলে বাবা মাকে যে কেমন লাগে তুই এটা এখন বুঝবি না। আশরাফ ফোন করেছিল ছেলের খোঁজ নিতে, ওকে কিভাবে যে জানিয়েছি। না জানালেই পারতে বাবা, টেনশন করবেন নিশ্চয়ই। আর এটা তো সাধারণ জ্বরই। আফজাল সাহেব ম্লান হাসলেন। তোর মনে আছে একবার তোর যে কি ভীষণ জ্বর এসেছিল? 9-এ কি 10-এ পড়িস তখন? স্কুল থেকে এলি রীতিমতো কাঁপতে কাঁপতে, তোর কপালে হাত বলিয়ে আমি তো অস্থির। যে রাতে তোর জ্বর এসেছিল এত বেড়ে গেল কপালে হাত দেওয়াই যাচ্ছিল না, এমন তাপ। প্রায় বেহুশ হয়ে পড়েছিলি জ্বরের ঘরে, নানা রকম আবল তাবল কথা বললি সারা রাত। নবনীর রক্তের কণিকাগুলো যেন ছলকে উঠল। এটা ওর আস্তাকুড়েতে ফেলে আসার সময়টার কথা, আর শুনতেও চাইল না। বাবা ঘুমোতে যাও না, শরীর খারাপ করবে তো। কিন্তু বাবা ওর কথা কানে তুললেন না, নিজের মনেই বলতে থাকলেন, আমি তো তখন প্রায় পাগল, কোনোভাবেই জ্বর নামে না। অবনী যেবার চলে গেল সেবারেই তোর এমন জ্বর এসেছিল। তারপর বহুদিন পর আবার অমন হলো। আমি সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলাম, তুই ছাড়া আমার তো আর কেউ নেই রে। আল্লাহ আমার ডাক শুনলেন। 3 দিন জমে মানুষকে টানাটানি করে তবেই তুই সুস্থ হলি। আর আমারও যেন ঘাম দিয়ে জ্বর নামলো। তোর জ্বর ছিল বাইরে আর আমার মনে। সেই সময়কার যন্ত্রণা এত বছর পরেও একইভাবে বাবার চোখে মুখে ফুটে উঠতে দেখল নবনী। বাবার প্রগাঢ় ভালোবাসা আবারও হৃদয় দিয়ে অনুভব করলো। মুহূর্তকাল থেমে কিছুটা ইতস্তত করে বললেন, তোকে একটা কথা বলি শোন, কেউ যদি তোকে কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকে তা ভেঙে ফেলে, এতে নিজেকে প্রতারিতভাবে হীন মনুষ্যতায় ভুগবি না। এতে তোর কোনো দায় ছিল না, বরং এটা ভাববি জীবনে তোকে একজন প্রতারকের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে প্রাণ ভরে একটা শ্বাস টেনে সামনে এগিয়ে যা। জীবনটা ভীষণ সুন্দর, আর এই অপ্রাত্যবী সৌন্দর্য পৃথিবীটা মুহূর্ত উপভোগ করা উচিত। তুই খুব শক্ত মনের, আমি জানি এটা তুই পারবি। অশ্রুসিক্ত চোখে কথাগুলো বললেন আফজাল সাহেব। নবনী বুঝতে পারল কিছুই গোপন নেই বাবার কাছে। নিজেই সেই সময়কার করা ভুলের জন্য আবারও দগ্ধ হলো অনুশোচনায়। ছোট হয়ে গেল নিজের কাছেই। মনে হলো এরপর থেকে বুঝি মরণও ভালো। বাবার চোখে চোখ রেখে তাকাতে পারল না।
চোখ নামিয়ে বলল কেবল, বাবা তুমি। তোকে কিছু বলতে হবে না, তোর প্রতি কোনো রাগ নেই আমার। জ্বরের ঘরে বলে ফেলেছিলি সব। আমি জানতাম তুই নিজেকে সামলে নিতে পারবি। আমি ব্যাপারটা জানি, এটা ভাবলে তোর হয়তো সংকোচ কাজ করবে, তাই কখনো বলা হয়নি। আমাকে অবাক করে দিয়ে তুই অবিশ্বাস্য দ্রুততা সামলে নিলে নিজেকে। তোর এই ক্ষতটা এখন শুকিয়ে টনটন হয়ে গেছে বলেই কথাটা বললাম। যেটুকু ঝুলে আছে সেটুকু ছুঁড়ে ফেল, ভিতরে আর কোনো গ্লানি রাখিস না মা। সত্যি তো, ওর তো এত কোনো দায় ছিল না, তবে কেন এত দীর্ঘদিন ধরে তা মনে পুষে রাখলো ও? আজ যেন সবটা এক ফুৎকারে উড়ে গেল। এখন আর চাপা যন্ত্রণাটা নেই, কোনো এক মন্ত্র বলে হাওয়া হয়ে উবে গেছে যেন। বাবা নামক মন ভালো করার ম্যাজিক বক্সের পরশে দুঃখ গ্লানি সব এক নিমিষেই ভ্যানিশ। বাবা মেয়ের উভয়ের চোখ ভিজে আসলো ক্রমশ। এই জল কষ্টের নয়, স্বস্তির, অনেক পুরনো এক দায় মুক্তির। রায়ান সারা রাত যেন ভিন্ন জগতে বিচরণ করলো। মাথার ওজন যেন বেড়ে কয়েক গুণ হয়ে গেছে। চেতনা আর অর্ধ চৈতন্যের মধ্যে তালগোল পাকিয়ে ফেলছিল বারবার। মনে হচ্ছিল একটা হাত পরম মমতায় ওর মাথায় স্পর্শ করছে। কতদিন পরে এমন মমতা মাখা স্পর্শ পেল মনে করতে পারল না। সেই যে কবে মা স্নেহের পরশ বুলিয়ে দিত, তারপর আবার আবছা হয়ে আসা দৃষ্টিতে দেখল কোনো এক মায়াবতী যেন হৃদয়ের সমস্ত মায়া ঢেলে দিচ্ছে ওর গভীর বিষাদে নিমজ্জিত হৃদয়। ইস, কি শান্তি! চোখ বন্ধ হয়ে এলো ক্রমশ। অবশেষে ভোর হলো, একটা মিষ্টি দিনের শুরু। চারপাশ পাখির কিচিরমিচির ধ্বনিতে মুখরিত। রায়ানের ঘুম ভেঙে গেল একটা হিম শীতল হাতের স্পর্শে। এই স্পর্শটা ভীষণ মায়া মায়া। জ্বরের ঘোর এখনো রয়ে গেছে বলে স্বপ্ন নাকি বাস্তব সেই দোলাচলে দুলতে থাকলো মন। দ্বিধা থাকলেও খুব ভালো লাগছে। এমন মায়া মাখা স্পর্শ বহুদিন পায়নি ওর স্নেহ ভালোবাসা কাতর বুভুক হৃদয়। চোখ খুললেই যদি এটা সুখ স্বপ্নের মতো হারিয়ে যায়। হাতটা সরে যেতে ঘোর কাটলো কিছুটা। আস্তে আস্তে চোখ মেলে তাকালো রায়ান। তাকাতেই বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল নবনী। যে মেয়ের কাছ থেকে কাঠিন্য ছাড়া আর কিছুই পায়নি, সে ওর প্রতি এতটা সদয় হতে পারে, এটা যেন বিস্ময়েরও অতীত। আপনার ঘুম ভেঙে গেছে দেখছি, জ্বরটাও কমেছে অনেক। বাবাকে জানিয়ে আসি, ভীষণ টেনশনে ছিলেন। রিন রিনে মিষ্টি গলায় বলল নবনী। মুখে মৃদু হাসি থাকলেও চোখে ক্লান্তির আভাস। তবুও কিছুটা স্বস্তি যেন ফুটে আছে অবয়ে। এখন কেমন লাগছে আপনার? ভালো। অস্ফুট স্বরে বলল রায়ান। নবনী বেরিয়ে যেতে রায়ানের ভীষণ মন খারাপ হলো। করুণা জিনিসটা ওর কেন যেন একেবারেই সহ্য হয় না। বালতি মগ আর টেবিলে ওষুধপত্র সেই করুণার সাক্ষী বহন করছে। এসব বেলে ভাবনায় যখন বোধ হয়ে আছে, তখনই আফজাল সাহেব আসলেন ওর কাছে। কপালে গলায় হাত বুলিয়ে নিশ্চিন্ত হলেন। বাবা, এখন কেমন লাগছে তোমার? আমি ভেবেছিলাম হসপিটালে ভর্তি করাবো কিনা। যাক, জ্বরটা কমেছে আলহামদুলিল্লাহ। গলায় প্রগাঢ় স্নেহ হৃদয় স্পর্শ করল রায়ানের। নবনীকে ভীষণ হিংসে হলো। কি অসম্ভব ভালো পিতৃভাগ্য নিয়ে জন্মেছে মেয়েটা। ওর ভাগ্যই কেবল কার্পণ্যে ভরা। আঙ্কেল, আপনি টেনশন করবেন না, আমি একদম ঠিক আছি, একেবারে ফিট। এখন স্পিনটে নামলে স্বয়ং হুসাইন বোল্টকেও হারিয়ে দিতে পারবো। আফজাল সাহেবের চিন্তাক্লিষ্ট মুখ দেখেই হালকা রসিকতা করল রায়ান। তিনিও হেসে ফেললেন। রায়ানের কপালে হাত বুলিয়ে দিতে লাগলেন, সেই সাথে চুলে বিলিও কাটছেন। এই অকৃত্রিম স্নেহময় পরশে হৃদয়ের সাথে সাথে চোখেও আর্দ্র হয়ে এলো ওর। কি এক গভীর ভালো লাগা ছেয়ে গেল পুরো হৃদয়ে। রুমুর জন্য এক নতুন সকাল। সাধারণ সকালের থেকে এই সকাল অনেক বেশি সুন্দর। আজকের সকালটায় ওর কোনো গ্লানি নেই। রাতের আধার কেটে গিয়ে যেমন ঝকঝকে সূর্যালোক পুরো পৃথিবীতে ছড়িয়ে দেয় আলো, তেমনি ওর জীবনের সকল কালো ছুঁড়ে ফেলে ভালোকে সাথে নিয়েই সামনে চলার প্রতিজ্ঞা করেছে ও। মনে আছে রুমুর প্রথম বিবাহ বার্ষিকীর দিনে সারাদিন সাফায়েতের পছন্দের খাবার রান্না করলো মেয়েটা। শাশুড়ির বাঁকা দৃষ্টি ঠিকই বুঝতে পেরেছিল ও। সন্ধ্যা হতেই শাড়ি পরে সেজেগুজে অপেক্ষা করতে থাকলো। সাজগোজ বলতে নিজেকে কিছুটা পরিপাটি করে নেওয়া। বাইরে যাওয়া হবে না এটাও জানে, তাই তেমন আশাও করেনি। ওর পছন্দের খাবার খাইয়ে খুশি করতে চেয়েছিল। ওর ভালোবাসার ছোট্ট একটা প্রয়াস। 6 মাসের প্রেগন্যান্সি নিয়েও সব হাসি মুখেই করেছিল। বিনিময়ে পাল্টা একটুখানি ভালোবাসাই তো চেয়েছিল, আর চেয়েছিল একটু মুগ্ধ দৃষ্টি। কিন্তু সাফায়েত সেদিন এসেছিল 11টা পেরিয়ে, অথচ প্রতিদিন 8টার মধ্যেই আসতো তখন। রুমু ভেতরে ভেতরে মন খারাপ করে থাকলেও মুখে কিছুই বলেনি সেদিন।
সবাই খেলেও ও অপেক্ষা করলো সাফায়েত আসার। শাশুড়ি শেষমেশ বলেই বসলেন, এসব বিয়ে বার্ষিকী, অমুক বার্ষিকী, তমুক বার্ষিকী, যত সব আদিক্ষেতা। আমরা তো আর সংসার করিনি, কই এমন ফালতু আদিক্ষেতা তো করিনি। আমি কিন্তু বলে দিলাম, এগুলো করতে গিয়ে বাচ্চার যদি কিছু হয় তোমাকে কোনোদিনও মাফ করব না। কর্কশ গলায় বললেও ওর খারাপ লাগেনি। ভেবেছিল স্নেহ করেই বলেই এসব বলছেন। কোনো প্রতি উত্তর দেয়নি ও, কখনোই দেয় না। সাফায়েত বাইরে থেকে এসে ফ্রেশ হতে হতে রুমু টেবিলে খাবারগুলো সাজিয়ে ডেকেছিল ওকে। নির্বিকার মুখে খাবার মুখে পুড়ছিল সাফায়েত। রুমুর গলা দিয়ে খাবার নামছে না, অভিমান হয়েছিল খুব। খাবার কেমন হয়েছে বললে না তো? সব খাবার আমি রান্না করেছি। শেষ একটা আশা নিয়ে জিজ্ঞেস করলো রুমু। কেমন আবার হবে? তুমি তো নতুন নতুন রান্না করছো না যে প্রত্যেকদিন আলাদা আলাদা কমপ্লিমেন্ট দিতে হবে। তিক্ত গলায় সাফায়েতের উত্তর। প্রত্যেকদিন আর আজকে এক? আলাদা আবার। বলতে বলতে মনে পড়েছিল আজ ওদের বিবাহ বার্ষিকী। শোনো রুমু, তোমাকে একটা কথা বলি। আমি কতটা ব্যস্ত থাকি তুমি তা জানো না। সারাদিন ঘরে বসে বসে গেলা ছাড়া আর তো কোনো কাজ নাই তোমার। বলছি যে মস্তিষ্কটাকে একটু উর্বর করো। সারাদিন পরে বাসায় এসে এইসব আজাইরা ফ্যাচ ফ্যাচ কখনোই ভালো লাগে না।